আসসালামু আলাইকুম এভরিওয়ান। আন্ডারস্ট্যান্ডিং আইএলটিএস এর একেবারে 10 নম্বর পর্বে 10 নম্বর এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রবি টেনমির স্কুলের পক্ষ থেকে ফারহান সাকিব এবং আমাদের সাথে আছেন আইএলটিএস এক্সপার্ট আশিকুর রহমান ভাইয়া। সো আজকে আমরা আইএলটিএস এর একটা চমৎকার মজার সেগমেন্ট নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লিসেনিং টেস্ট। সো লিসেনিং টেস্টে ওভারঅল আশিক ভাই আপনার কাছে কি মনে হয়, বাংলাদেশের যারা ক্যান্ডিডেট থাকে তারা কি লিসেনিং এ ভালো করে নাকি এভারেজ করে অথবা খারাপ করে অন্যান্য সেগমেন্টগুলোর তুলনায়? থ্যাংক ইউ ফারহান ভাই। আশা করি ভালো আছেন এবং সবাইকে শুভেচ্ছা এবং আজকের প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমার মনে হয় যে লিসনিং টেস্টটা অন্যান্য মডিউলের চেয়ে ইজিয়ার। বাংলাদেশি ক্যান্ডিডেটরা এটাতে ভালো করে, অন্যান্য কম্পেয়ার টু রাইটিং অ্যান্ড রিডিং দে ডু ওয়ে বেটার। হ্যাঁ, কোনো কারো যদি একেবারে ইংলিশের একেবারে এক্সপোজার না থাকে, কখনো মুভি বা বিবিসি এসব ইংলিশ সাউন্ডের সাথে অপরিচিত যারা, তারা একটু ডিফিকাল্টি ফেস করে। আদারওয়াইজ ফর ইয়াং জেনারেশন ইটস প্রিটি ইজি। সো আমরা যেটা জানতে পারলাম আশিক ভাইয়ের কাছ থেকে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি আইএলটিএস ক্যান্ডিডেটদের কিন্তু ওভারঅল যে স্কোরটা, ওভারঅল যে পারফরমেন্সটা, সেটা লিসেনিং সেগমেন্টে অন্যান্য সেগমেন্টগুলোর চেয়ে বেশ ভালো থাকে। সো তারপরেও হয়তোবা আমাদের এভারেজ স্কোরটা ভালো থাকে, কিন্তু সেই এভারেজটাকে কিভাবে অ্যাবভ এভারেজের দিকে নিয়ে যায় সেটা নিয়ে আজকে আমরা কথা বলতে পারবো। ঠিক আছে, সো আশিক ভাইয়া, আমাদের স্টুডেন্টদের কিছু জেনারেলাইজড কোশ্চেন আছে যেটা সবসময় আপনি অনেক বেশি ফেস করেন। আমরা সেই প্রশ্নগুলো যাওয়ার আগে একটু কমেন্টে দেখে নেই যে আমাদের সাথে কমেন্টে এই মুহূর্তে প্রায় 470 জন জয়েন করেছে। আমরা বন্ধুরা একটু কমেন্টে লিখে জানাবো যে কে কোথা থেকে আমরা এই লাইভ ক্লাসটা দেখছি এবং কে কোন স্কুল কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে, কিংবা যারা কর্মরত আছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তারাও তাদের প্রতিষ্ঠানের নামগুলো লিখে জানাতে পারেন। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লাসের এই বিস্তৃতিটা, এই পরিসরটা কত বড়। সো আশিক ভাইয়া, তাহলে আমরা চলে যাই আমাদের স্টুডেন্টদের সবচেয়ে বেশি জিজ্ঞেস করার প্রশ্নগুলোর দিকে। প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইন আইএলটিএস লিসেনিং টেস্ট। আমরা একটা স্লাইড দেখে আসি। থ্যাংক ইউ। দ্যাটস দ্য বেসিক কোয়েশ্চেন, যে আইএলটিএস লিসনিং এ কি হয়, কিভাবে লিসনিংটা অ্যাসেস করা হয়। লিসনিং ইজ আ কাইন্ড অফ রিসেপটিভ স্কিল। যেমন রিডিং এও একটা রিসেপটিভ স্কিল, পড়ে কতটা বোঝেন সেটা রিডিং এ টেস্ট করা হয়। লিসনিং হচ্ছে শুনে কতটা বুঝতে পারেন, আপনার লিসনিং স্কিল রিসেপটিভ, কতটা রিসিভ করতে পারেন। যেটা স্পিকিং এ হচ্ছে আপনার প্রোডাক্টিভ স্কিল, রাইটিং প্রোডাক্টিভ স্কিল, লিসনিং বেসিক্যালি রিসেপটিভ স্কিল। সো যেভাবে বিভিন্ন লিসনিং টেস্ট আছে ইন দ্য ওয়ার্ল্ড, আইএল যেভাবে লিসনিং টেস্টটাকে লিসনিং ক্যাপাবিলিটি বা এবিলিটিকে অ্যাসেস করে সেটা একটু বলছি। এটা 30 মিনিটসের একটা টেস্ট এবং পুরো মেইন এক্সামটা হবে 30 মিনিটস, বাট আপনি আরো 10 মিনিট পাবেন যদি পেপার বেসড হয়, আরো 10 মিনিট পাবেন অ্যান্সার গুলো কোয়েশ্চেন বুকলেট থেকে আনসার বুকলেটে ট্রান্সফার করার জন্য। অর্থাৎ ইন ফ্রন্ট অফ ইউ উইল ফাইন্ড দ্য কোয়েশ্চেন বুকলেটটা থাকবে আপনার সামনে, ওদিক দিয়ে আনসার বুকলেটও থাকবে। আপনি কোয়েশ্চেন বুকলেটে আনসার গুলো করে যাবেন ফর দ্য 30 মিনিট মেইন টেস্ট, যেখানে কনভারসেশন গুলো আপনি শুনবেন, আনসার গুলো করবেন, কোয়েশ্চেন বুকলেটে কাজ করেন। বাট লাস্টে 10 মিনিট আপনাকে এক্সট্রা দিবে, সেই 10 মিনিটে আপনি ট্রান্সফার অল ইউর আনসার্স ফ্রম দ্য কোয়েশ্চেন বুকলেট টু দ্য আনসার বুকলেট, এইগুলো টাইমিং নিয়ে। সো মেইনলি এক্সামটা আসলে 30 মিনিটস এর। আর যদি আপনি কম্পিউটার বেস দেন সেক্ষেত্রে আপনাকে ট্রান্সফার করতে হবে না, সেই জন্য ট্রান্সফার টাইমও নেই, চেকিং টাইম আছে, ইউ ক্যান চেক অ্যান্ড রিভাইজ। সো পুরো টেস্টটার বেসিক প্যাটার্নটা বলি একটু। 4টা পার্টস থাকে, 4 পার্টস, এবং সেগুলো একটা অ্যাসেন্ডিং ডিফিকাল্টি থাকে। অ্যাসেন্ডিং ডিফিকাল্টি মানে হচ্ছে ফার্স্ট পার্ট থেকে লাস্ট পার্ট পর্যন্ত ধীরে ধীরে এটা ডিফিকাল্টি লেভেলটা বাড়তে থাকবে। ফার্স্ট পার্ট উইল বি দ্য ইজিয়েস্ট, লাস্ট পার্ট উইল বি দ্য মোস্ট চ্যালেঞ্জিং জেনারেলি। আর প্রত্যেক পার্টেই 10টা করে কোয়েশ্চেন থাকবে। প্রত্যেক পার্টে এক বা একাধিক ডিসকোর্স, কনভারসেশন থাকতে পারে, কিন্তু কোয়েশ্চেন থাকবে 10টা করে। সাধারণত পার্ট 4-এ একটা কনভারসেশন, একটা অডিওই শুনবেন আপনি, আর অন্যান্য পার্টে হয়তো ভাগ করা থাকে, 5টা কোয়েশ্চেনের জন্য একটা ডিসকোর্স শুনছেন, আবার 5টা কোয়েশ্চেনের জন্য আরেকটা ডিসকোর্স শুনছেন, কিন্তু লাস্ট পার্টে একটাই ডিসকোর্স। সো আমি পার্টগুলো নিয়ে আরেকটু বলতে চাই, যেহেতু কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট হ্যাপেন্স ইন আইএলটিএস লিসনিং টেস্ট। 4টা পার্টকে আমি অন ওয়ান বেসিস 2 ভাগে ভাগ করি। ফার্স্ট অফ অল, যেমন
পার্ট 1 এবং 2, এটা যদি আমি কনটেক্সট ধরি, কনটেক্সট অর্থাৎ কোন ধরনের সাবজেক্টে এখানে কনভারসেশন হয়, কি ধরনের কনভারসেশন আপনি শুনবেন, আই উড সে পার্ট 1 এবং পার্ট 2 দুটাই হচ্ছে সোশ্যাল কনটেক্সট, সোশ্যাল নিডস। আমাদের সমাজে যা হচ্ছে, যেমন আপনি একটা হোটেলে গেলে কিভাবে চেক ইন করবেন, বা একটা রুম টেলিফোন করে কিভাবে একটা রেস্টুরেন্টে টেবিল বুক করবেন, এই যে সোশ্যাল অ্যাক্টিভিটি, সোশ্যাল কনভারসেশন, সেটা নিয়ে হচ্ছে পার্ট 1 এবং পার্ট 2টা। আর পার্ট 3 এবং 4 এর কনটেক্সটটা হচ্ছে এডুকেশন আর ট্রেনিং। দ্যাট মিনস কোনো একাডেমিক কনভারসেশন, কোনো কিছু স্টুডেন্ট হয়তো অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলছে, কোনো একজন লেকচারার হয়তো একটা টপিকের উপর টক দিচ্ছে, এগুলো, বা একটা ট্রেনার ট্রেন করছে। সো পার্ট 3 and 4 হচ্ছে একাডেমিক বা এডুকেশনাল আর ট্রেনিং রিলেটেড। এভাবে দুভাগ করা যায়। আবার আরেকভাবে আমি 4টা পার্টকে দুভাগ করতে পারি, সেটা হচ্ছে পার্ট 1 and পার্ট 3 and then part 2 and 4. So এটা হচ্ছে কনভারসেশন টাইপের উপর। পার্ট 1 and 3 হচ্ছে কনভারসেশন, অর্থাৎ এখানে মোর দেন ওয়ান স্পিকারস কথা বলবে, ডিসকোর্সটা ওরকম। পার্ট 1 এ সাধারণত 2 জন কথা বলে, পার্ট 3 তে 4 জন পর্যন্ত কথা বলতে পারে, 3 বা 4 এরকম। সো এটা কনভারসেশন। অন দি আদার হ্যান্ড পার্ট 2 and 4 কে বলা হয় মনোলগস। মনোলগস মানে ওয়ান স্পিকার, একজন বলে যাবে, আপনি শুনতে থাকবেন, ওয়ান লেকচার, সেটা পার্ট 2 and 4 এ। সো মোটামুটি এটাই হচ্ছে টেস্ট ফরম্যাট। আপনি এই সবগুলো ডিসকোর্স, সবগুলো কনভারসেশন শুনে আপনি 40টা কোয়েশ্চেন আনসার করতে হবে, প্রত্যেক পার্টে 10টা করে কোয়েশ্চেন, টোটাল 40টা কোয়েশ্চেনস। দ্যাটস ইট, থ্যাংক ইউ। ওকে, সো প্রথম প্রশ্নটার উত্তর আমরা পেয়ে গেলাম। সো বন্ধুদের জন্য এখন একটা প্রশ্ন আছে। আশিক ভাইয়া যতটুকু বললেন তার পরিপ্রেক্ষিতে বন্ধুদের যে প্রশ্নটা আমি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদেরকে লিখে জানাতে হবে যে কোন পার্টে শুধুমাত্র একজনের স্পিচই আপনি শুনবেন। এটা একটু ঝটপট কমেন্টে লিখে জানান, কারণ এখানে আমাদের টেস্ট করতে হবে কনসেন্ট্রেশন লেভেল কার কতটুকু ভালো। কারণ হচ্ছে আইএলটিএস এর লিসেনিং টেস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ফ্যাক্টর করে, যে জিনিসটা ফ্যাক্ট করে, ভ্যারি করে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। ইংলিশ আমরা অনেকেই শুনি, কিন্তু কে কতটুকু মনোযোগ দিয়ে শুনছি তার উপরে কিন্তু আমাদের স্কোরটা ডিপেন্ড করে। সো আমাদেরকে এখন বন্ধুরা কমেন্টে লিখে জানাও কোন পার্টে তোমরা শুধুমাত্র একজনের স্পিচ শুনবে। ঠিক আছে আশিক ভাইয়া, সো আমরা কমেন্ট আসতে আসতে পরবর্তী প্রশ্ন একটু দেখি। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, হোয়াট আর দ্য রিসেন্ট চেঞ্জেস ইন দ্য আইএলটিএস লিসেনিং টেস্ট? Oh, that's a very good question. এই বছর অর্থাৎ 2020 সালের শুরুর দিকে ছোট ছোট কয়েকটা চেঞ্জ আসে লিসনিং ফরম্যাটে, সেটা জানা খুব জরুরি। 3টা চেঞ্জ বেসিক্যালি, অর্থাৎ 2020 এর আগে একটু ডিফারেন্ট ছিল, আর 2020 থেকে ছোট ছোট 3টা চেঞ্জ। নাম্বার 1 হচ্ছে নো এক্সাম্পল কোয়েশ্চেন্স। অর্থাৎ আগে যেটা হতো, পার্ট 1টা একটা এক্সাম্পল দিয়ে শুরু হতো, এবং এক্সাম্পল যতক্ষণ, তো ওই কনভারসেশন ওই পার্টটা একবার প্লে করা হতো, সেটা এখনো টেস্ট শুরু হয়নি, এটা কাইন্ড অফ টেস্ট। তারপরে আবার টেস্টটা আবার প্রথম থেকে শুরু হতো, এক্সাম্পল পার্টটা শোনালো, আবার বললো যে নাও উই আর গোয়িং টু স্টার্ট, বলে আবার শুরু হতো। সো রিপিটেশন হতো, এটা এখন আর হবে না। 2020 সাল থেকে এটা বাদ। এক্সাম্পলটা রিটেন কোয়েশ্চেনে থাকবে, সেকশন 1 এ এখনো আপনি একটা এক্সাম্পল দেখতে পাবেন, বাট ইউ উইল নট হিয়ার ইট টুয়াইস, স্টিল ইউ উইল সি ইট। দিস ইজ নাম্বার 1। সো ডোন্ট এক্সপেক্ট ইট লাইক ইন, হয়তো ক্যামব্রিজ এক্সাম পেপার গুলো যখন আপনি প্র্যাকটিস করবেন, সেখানে দেখবেন যে এক্সাম্পলটা দুবার প্লে করছে, সো এক্সামে আপনি এটা এক্সপেক্ট করবেন না, এটা চেঞ্জ হয়ে গেছে। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আগে এই 4টা পার্টকে বলা হতো সেকশনস, সেকশন 1, সেকশন 2, সেকশন 3, সেকশন 4। এখন বলা হয় পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4। দ্যাটস সেম থিং, জাস্ট ওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। এন্ড নাম্বার 3 ইজ নো রেফারেন্স টু পেজ নাম্বার। আগে বলা হতো টার্ন টু পেজ নাম্বার এত, টার্ন টু পেজ নাম্বার 4, 3, এটা আর বলা হবে না, পেজ নাম্বার রেফার করবে না। সো দিজ আর দ্য 3 চেঞ্জেস। চেঞ্জগুলো খুব মাইনর, তারপরেও জেনে রাখা ভালো, আদারওয়াইজ এক্সামে আপনি একটু আনএক্সপেক্টেড একটা শক খেয়ে যেতে পারেন যে এটা একটু চেঞ্জ হয়ে গেছে, ইউ মে গেট প্যানিক। সো এই জন্য জেনে নেওয়া ভালো। সো দিজ আর দ্য 3 চেঞ্জেস। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আশিক ভাইয়া। আমরা আগের প্রশ্নটার উত্তর দিয়েছে অনেকেই বলছে 2 নম্বর পার্টে শুধুমাত্র একজনের স্পিচ আপনাকে শুনতে হয়, অনেকে বলছে 4 নম্বর পার্টে একজনের স্পিচ আপনাকে শুনতে হয়, অনেকে বলছে 2 and 4 এই 2টা পার্টে একজনের স্পিচ আপনাকে শুনতে হয়। তাহলে সঠিক উত্তরটা আশিক ভাই একটু বলেন, কোন পার্টে? 2 and 4
2 and 4. ওকে, Right. সো কারেক্ট অ্যান্সার হচ্ছে 2 and 4। আমাদেরকে অনেকেই কিন্তু সঠিক উত্তরটা দিয়েছে। আর এই যে সেগমেন্টটা, এই প্রশ্নটার যে উত্তর আমরা শুনলাম, যে আশিক ভাইয়া বললেন নতুন কি কি জিনিস চেঞ্জ হয়েছে, আমাদেরকে এখন তোমরা বন্ধুরা এটা একটু কমেন্টে লিখে জানাও যে নতুন কোন কোন জিনিস মাইনর চেঞ্জ গুলো হয়েছে, যেটা কিনা আইএলস এ হয়তো বা 2020 সালের আগ পর্যন্ত আমরা একই রকম দেখতাম না। ঠিক আছে, তাহলে এটা বন্ধুরা লিখে জানাক, ততক্ষণে আমরা পরের প্রশ্নটার দিকে মুভ করি। পরের প্রশ্ন হচ্ছে, ইজ দ্য আইএলস লিসেনিং টেস্ট ভেরি ডিফিকাল্ট অর ইজি? Thank you. I'd say it's easy, very easy, but I would like to explain যে কেন easy, কেন এটাকে easy বলা হয়, easiest part of IELTS, and some people say it's the easiest listening test in the world. কেন? আমি কয়েকটা কারণ দেখাবো, which will be actually good news for you. এগুলো অ্যাকচুয়ালি বেনিফিটস অর অ্যাডভান্টেজেস, এখান থেকে আপনি অ্যাডভান্টেজ নিতে পারবেন, যেটা দিয়ে আপনি এক্সামে অনেক বেটার স্কোর পেতে পারবেন। নাম্বার 1 ইজ কোয়েশ্চেন বুকলেট বিফোর ইউ লিসেন, অর্থাৎ আপনার অডিওটা প্লে হওয়ার আগেই আপনি কোয়েশ্চেন বুকলেটটা হাতে পাচ্ছেন। সো ইউ গেট টাইম টু লুক এট দ্য কোয়েশ্চেনস, প্রিপেয়ার ইয়োরসেলফ, isn't it? That is a big advantage. অনেক লিসনিং টেস্ট আছে আগে কোয়েশ্চেনটা আপনাকে দেয় না, they play the audio, you hear, you remember, then you answer the questions, you get the questions later. এই ধরনের টেস্টও আছে, কিন্তু এই টেস্টে আগেই কোশ্চেন দেয়া হয়। এটা একটা অনেক বড় অ্যাডভান্টেজ, আপনাকে আগেই ও লিডটা দিয়ে দিচ্ছে, ইউ হ্যাভ দ্য লিড, আপনি যাতে এহেড থাকতে পারেন, ইউ ক্যান রিড এহেড and all the time keep the lead. Next reason why IELTS listening can be called the easiest. You get time before each discourse. Also, you get time before each part. Next দুটা bullet point. Each discourse মানে হলো প্রত্যেকটা অডিও, প্রত্যেকটা কনভারসেশনের আগে আপনাকে কিছুক্ষণ টাইম দেয়া হবে যে ওকে, নাও রিড question number 4 to 7 before you hear the next conversation. So আমি এই কয়েকটা কোশ্চেন দেখে নিলেন, আবার বলা হলো 7 to 9 এখন পড়েন, তারপরে অডিওটা প্লে করবে। প্রত্যেকটি ডিসকোর্সের আগেই আপনাকে টাইম দেওয়া হবে, এন্ড দেন ইউ গেট টাইম আফটার ইচ পার্ট। একটা পার্ট শেষ হয়ে গেল, আপনাকে বলবে যে নাও ইউ হ্যাভ সাম টাইম টু চেক ইউর আনসার্স। সো আপনি আনসারটা চেক না করে ইউ ক্যান গো টু দ্য নেক্সট সেকশন এন্ড গো থ্রু দ্য নেক্সট ফিউ কোয়েশ্চেন্স। সো এইভাবে অনেক টাইম পাওয়া যায় ইন বিটুইন স্মল discourses, in between parts, you'll get a lot of time, and if you are intelligent you can maximize the time. আরেকটা কারণে IELTS listening test easy, that is instruction. এখানে প্রত্যেকটি পার্টের আগে, প্রত্যেকটি কনভারসেশনের আগে ইনস্ট্রাকশন লিখাও থাকে, আবার ইনস্ট্রাকশন বলে দেওয়া হয়। You get two times instruction, যে কোশ্চেন গুলো এভাবে আনসার করেন, লেখা থাকবে, আবার বলা হবে। দ্যাট মেক্স ইট ইজি, এবং ইনস্ট্রাকশনটা আপনি যদি দ্রুত বুঝে যান, ইনস্ট্রাকশন যখন বলছে ওই সময়টা আপনার কাজে লাগাতে পারেন টু রিড ahead. And the last thing is also very big advantage, sequence. যে কোয়েশ্চেন গুলো 40টা কোয়েশ্চেন আনসার করবেন, সেগুলো 1 by 1 আসবে, 1 then 2 then 3 then 4, যেটা রিডিং এ হয় না। রিডিং সিকোয়েন্সটা থাকে না, এক নাম্বার কোয়েশ্চেনটা আপনি প্যারাগ্রাফের শুরুতে না পেয়ে মাঝখানেও পেতে পারেন। There is no sequence in reading, but listening is sequential. So for all these reasons, I would say yes, IELTS listening is very easy, so you can relax and expect a very good score in IELTS listening. Thank you. ওকে, থ্যাংক ইউ আশিক ভাইয়া। সো আশা করি অনেকেই যারা একটু ভয় পাচ্ছিলেন, ভয়টা কেটে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে আশিক ভাইয়ার এইটুকু অভয় দেওয়ার কারণে। এবং আমরা তার সাথে সাথে পরবর্তী প্রশ্নটার উত্তর এবং প্রশ্নটা দুটোই জানবো। তার আগে আমরা একটু দেখি যে আমাদের সাথে সঠিক উত্তর কে কে দিয়েছিলেন। আমাদেরকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন, যেমন হচ্ছে কানিতা ইশারা, তিনি হচ্ছে আমাদেরকে সঠিক উত্তর দিয়েছেন, নো এক্সাম্পল সেকশন হ্যাজ কনভার্টেড টু পার্ট এন্ড নো পেজ রেফারেন্স। একই সাথে সঠিক উত্তর দিয়েছেন নওশিন আঞ্জুম, নিহা, হাবিব আক্তার, স্বর্ণা, শহীদ ইসলাম, আমিন আজাদ, তারপর হচ্ছে রিজভি সহ আরো অনেকে। অনেক উত্তর কিন্তু আমরা পাচ্ছি এবং বুঝতে পারছি যে আমাদের স্টুডেন্টরা, আমাদের বন্ধুরা কিন্তু বেশ কনসেন্ট্রেশন দিয়ে আমাদের এই সেশনটা উপভোগ করছে। আচ্ছা, সো আমরা তাহলে পরবর্তী প্রশ্নটাতে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, what should I do before the audio is played? Okay, that's, I would say, very very important. আপনাকে একটু আগে আমি বলেছি যে
you get the question booklet before you listen. অডিও প্লে করার আগে আপনি কিছুক্ষণ সময় পাচ্ছেন, এই কোয়েশ্চেনটা হচ্ছে সেই সময়টা আপনি কিভাবে বেস্ট ইউটিলাইজ করবেন। সো ওই সময়টা যদি আপনি ইউটিলাইজ প্রপার ইউজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি লিসনিং এ ভালো করবেন না। সো আমি কিছু স্টেপ দেবো এখানে, 3টা স্টেপ নেবেন আপনি। নাম্বার 1 হচ্ছে ইনস্ট্রাকশনটা পড়ে ফেলবেন। ইনস্ট্রাকশনে আপনি কি কি পাবেন? ইনস্ট্রাকশনে পাবেন কোন কোয়েশ্চেন গুলো এখন পড়তে, কোন কোয়েশ্চেন গুলো নেক্সট কনভারসেশন থেকে আমার আনসারটা করতে হবে। নাম্বার 1 ইনস্ট্রাকশন হয়তো বলতে পারে নাও লুক এট কোয়েশ্চেন নাম্বার 3 to 7 or look at question number 10 to 16 or 31 to 40. So which questions? Number 1. Then instruction আপনাকে বলে দিবে how to answer. Next question গুলো কি A B C D লিখতে হবে নাকি fill in the gaps করতে হবে, or we have to do the matching. It will be a clear instruction. At the same time you see there is oftentimes a heading. প্রত্যেক কনভারসেশনের আগে একটা হেডিং থাকে যে কনভারসেশনটা কি নিয়ে, ইন্টারভিউ, জব ইনকোয়ারি, এরকম একটা হেডিং থাকে। সো হেডিংটার দিকে আপনি তাকালেই বুঝতে পারবেন যে নেক্সট কনভারসেশনের সাবজেক্ট ম্যাটার কি হবে, থিমটা কি। সো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন জেনে যাবেন যে নেক্সট কনভারসেশনটা একটা জব ইনকোয়ারি নিয়ে হবে, জব নিয়ে হবে, then you will be mentally prepared. You will think of some of the ideas from real life. Your schema, psychologically you will be prepared for the conversation. So instructionটা পড়েন, হেডিংটা দেখেন, হেডিংটা দেখে সাথে সাথে চিন্তা করেন যে কি নিয়ে কনভারসেশনটা হতে যাচ্ছে। And then the most important step is question যেগুলো পড়তে বলা হয়েছে ইনস্ট্রাকশনে সেগুলো পড়বেন। How to read the questions. প্রত্যেক কোয়েশ্চেন নে দুটো জিনিস থাকে, প্রত্যেক কোয়েশ্চেনে দুটো জিনিস থাকে। নাম্বার 1 ইজ কিওয়ার্ডস। যে কোনো একটা সেন্টেন্সে একটা কিওয়ার্ড, কিওয়ার্ড মানে কি? দ্য ওয়ার্ডস দ্যাট লিড দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। যে ওয়ার্ড গুলো, যা ফ্রেজটা, লিড ফ্রেজ, যেটা কোয়েশ্চেনের মিনিংটাকে লিড করে, সেটা লিড ফ্রেজ বা কিওয়ার্ড, সেটা আপনি ফোকাস করেন। আন্ডারলাইন করলেই শুধু হবে না, আন্ডারলাইন তো সবাই করে, বুঝে করতে হবে আন্ডারলাইনটা, আপনি ফোকাসে নিতে হবে সেটা। নেক্সট থিং ইজ also you focus the question requirement. Question কি চাচ্ছে? Requirement মানে হতে পারে why, the time, reason, হতে পারে when, the time, where, the place, how, the process, or how many times, how often, or who, or what, isn't it? Question requirement টা বুঝে নেবেন। Question requirement না বুঝে listening এ যাওয়াটা meaningless. আপনি you are going to listen to get the answer of the question. So আপনি question requirementই বুঝেন নাই, question কি চেয়েছে। So question requirement টা বুঝবেন এবং আনসার কি হতে পারে একটু গেসও করে নেবেন, that is better. So the third step is actually the main step. You study the question and get the question keywords এবং requirements. Requirement কেন বার করতে হবে আপনি সেটা বুঝতে পেরেছেন, বাট কিওয়ার্ড কেন দেখতে হবে? Why keyword? এটা এই জন্য যে the nature of the conversation is, in most cases, I would say 90% cases, conversation goes on, moves on and moves on. Then they start talking about that keyword. They come to the point, they hit the keyword which you have underlined. Then they give you the answer. অর্থাৎ কনভারসেশন চলতে চলতে হঠাৎ আপনাকে আনসারটা দিবে না, they will come to the point, they will hit the point, hit the keyword. Then you will be alert, oh yeah, now they are talking about what I am looking for. সেই জন্য কিওয়ার্ডটা আপনার কাজে লাগে। 90% কেসে কনভারসেশন like this, like it goes on, hit the lead phrase, then gives you the answer, again it goes on, it hits the lead phrase and again gives you the answer. That's how it goes on. So ওটাই হচ্ছে প্যাটার্ন। অল্প কিছু কেসে আপনাকে আগে আনসারটা দিয়ে তারপর সে কিওয়ার্ডে যাবে। ওকে, আমি একটা এক্সাম্পল দিই। সাপোজ কোশ্চেনটা হলো একদম রিয়েল লাইফ থেকে বলি। সাপোজ কোশ্চেনটা হলো when did Bangladesh achieve independence? সো এখানে আপনি দাগ আন্ডারলাইন করলেন বাংলাদেশ এবং ইন্ডিপেন্ডেন্স। কোশ্চেন রিকোয়ারমেন্ট হচ্ছে when, time. Now in the conversation they will be talking about many things about Bangladesh. তারা বাংলাদেশের এগ্রিকালচার নিয়ে কথা বলছে, ইকোনমি নিয়ে কথা বলছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নিয়ে কথা বলছে, পলিটিক্স নিয়ে কথা বলছে এবং এনভায়রনমেন্ট নিয়ে কথা বলছে। হঠাৎ করে তারা independence প্রসঙ্গে আসবে, হঠাৎ করে they will say that and the independence this country achieved didn't come easily. They come to the point, isn't? You are excited, oh yeah, now independence. তারপরে সে আনসারটা দিয়ে দিবে আপনাকে।
Isn't it? That's why keyword is very important. One more thing I would like to draw your attention to. এখানে keyword হয়তো আপনি দাগ দিয়েছেন independence, ওখানে হয়তো বলবো liberty বা freedom, সেটা আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন। সিনোনিম খুব বেশি ডিফিকাল্ট ওয়ার্ড আসবে না, কমন সিনোনিম গুলো আসতে পারে। সো দ্যাটস ওয়াই ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারলাইন দ্য কিওয়ার্ড এন্ড টেক দ্য কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট বিফোর ইউ লিসেন। বিফোর শোনার আগের সময়টা যদি এভাবে আপনি ইউটিলাইজ করতে পারেন খুব স্মার্টলি, কুইকলি এবং এফিশিয়েন্টলি, দেন আপনার লিসনিংটা খুব ইজি হবে। থ্যাংক ইউ। ওকে, সো আশিক ভাইয়ের কাছ থেকে আমরা জেনে নিলাম আমাদের স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, অর্থাৎ যখন কিনা অডিও ক্লিপটা অন হবে তার আগেই আমাদের কি কি মেন্টাল প্রিপারেশন নিতে হবে কিংবা স্ট্র্যাটেজিক্যাল কি কি অ্যাপ্রোচ নিতে হবে। সো বন্ধুদের পরবর্তী যে প্রশ্নটা সেটা আমরা একটু দেখি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাউ ক্যান আই কিপ পেস উইথ দ্য অডিও ওয়াইল লিসেনিং? This question is related to when the exam is going on. এক্সামটা চলছে, এই সময়ে আপনি কিন্তু খুবই আন্ডার প্রেসার আছেন, আপনাকে শুনতে হচ্ছে, লিসনিংটা শুনে বুঝতে হচ্ছে, আবার কোয়েশ্চেন গুলোর আনসারও খুঁজতে হচ্ছে, আবার সেগুলো আনসার করতে হচ্ছে। সো এ বিট প্রেসারাইজিং। সো ইউ হ্যাভ টু বি ভেরি স্মার্ট। রিমেম্বার দ্যাট শোনা এবং বোঝা, লিসনিং আর আন্ডারস্ট্যান্ডিং ইজ ওয়ান স্কিল, কিন্তু কোয়েশ্চেন গুলোর আনসার করা ইজ দ্যাটস অ্যানাদার স্কিল, এন্ড ইউ নিড বোথ দ্য স্কিলস, ইজন্ট ইট? অনেকেই সব বুঝে কিন্তু আনসার করতে পারে না। দ্যাটস ওয়াই আমি এই কোশ্চেনটাকে খুব ইম্পর্টেন্ট মনে করছি, হোয়াইল ইউ লিসেন। সো দুটো জিনিস আমি শুধু বলবো while you listen. Listen for specific information and be one step ahead. Listen for specific information বলতে আমি বোঝাচ্ছি listen for your target. Listen with a target. যে আমি কেন শুনছি, every moment I'm listening for a purpose. আমি এখন 1 নাম্বার কোশ্চেনটার জন্য শুনবো শুধু। They will give you a lot of information, a sea of information, অনেক অনেক কথা বলবে ওরা, শুধু আপনার দরকার শুধু একটা ইনফরমেশন সব সময়, টোটাল 40টা ইনফরমেশন পুরো লিসনিং থেকে, কিন্তু তারা দেবে হয়তো 1000 ইনফরমেশন, আপনার দরকার 40টা, এই মুহূর্তে দরকার একটা। এভরি মোমেন্ট আপনি একটার জন্য শুনবেন, ফর ওয়ান থিং, ইজন্ট ইট? ওয়াই অর হোয়েন, কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট মাথায় নিয়ে শুনবেন, তাহলে কিন্তু ইউ লিসেন উইথ আ টার্গেট, ইজন্ট ইট? এবং বি ওয়ান স্টেপ হেড। বি ওয়ান স্টেপ হেড মানে কি? সাপোজ আপনি 4 নাম্বার কোয়েশ্চেন কে টার্গেট করে লিসনিংটা করছেন, you're waiting for the answer, you're waiting for the answer isn't coming, yes the answer has come, you got the answer, you hit the answerটা করলেন, করার পরে আপনার কাজ কি? Will you wait, think, or will you quickly move to the next question? You will have to quickly move to the next question. আনসারটা করে আপনি দ্রুত আনসারটা লিখে নেক্সট কোশ্চেনে চলে যেতে হবে, before the conversation reaches to the next question. যারা কথা বলছে লিসনিং এ, ওদের কনভারসেশনটা নেক্সট কোয়েশ্চেন পর্যন্ত পৌঁছানোর আগে আপনি সেখানে পৌঁছে যাবেন, আপনি লিড নেবেন। আপনাকে শুরুতে সে লিডটা দিয়েছে, আপনাকে আগে কোশ্চেন দিয়ে দিয়েছে, আপনি লিডটা হারাবেন না। ডোন্ট জাস্ট চেজ অর রান আফটার, ইউ টেক দ্য লিড। একটা আনসার করেন, মুভ টু দ্য নেক্সট আনসার, মুভ টু দ্য নেক্সট আনসার, মুভ টু দ্য, এটা একটা টেনিস খেলার মতো, তবে বাচ্চাদের টেনিস খেলা, আপনাকে আগেই বলে দিবে কোন বল কোন দিকে ছাড়বে, ইজন্ট ইট? সো when you play tennis you are extra alert, you are very alert, isn't it? When you see the ball is coming, you get the ball, hit the ball and move ready for the next ball, isn't it? যদি আপনি বলটা হিট করে পরের বলের জন্য রেডি না হয়ে চিন্তা করেন কিভাবে আমি বলটা হিট করলাম, isn't it? এটা তো ক্রিকেট খেলা না যে বলার বল কুড়িয়ে এনে তারপর একটা বল করবে, এটা টেনিস খেলা। আপনার বল হিট করলেন, আবার আসবে, ইট উইল বাউন্স ব্যাক, আবার। সো 40টা বল পর্যন্ত আপনাকে হিট এন্ড রেডি ফর দ্য নেক্সট, হিট এন্ড ফর দ্য নেক্সট। এই যে গেমটা, এই যে স্মার্টনেসটা, এই যে আপনার ক্ষিপ্রতা, যে কুইক মুভমেন্ট, এটা এই যে দিস ইজ দ্য মিনিমাম স্মার্টনেস ইউ নিড টু হ্যাভ টু গেট ইউর স্কোর ইন লিসনিং। শুধু শুনে বুঝলে কিন্তু হবে না। সো লিসন ফর স্পেসিফিক ইনফরমেশন এন্ড বি ওয়ান স্টেপ এহেড অল দ্য টাইম। যখনই আপনি বেশি স্যাটিসফাইড হয়ে যাবেন যে আমি তো 5টা কোশ্চেন খুব ভালোভাবে আনসার দিয়েছি, এই চিন্তা করার সাথে সাথে 6 নাম্বারটা হারাই ফেলবেন। 6 নাম্বারটা হারানোর সাথে সাথে the lead and you will lose the whole section, isn't it? So never lose the lead, never be satisfied until you reach to the last question, number 40. All right, I think my is clear to the people. Thank you. থ্যাংক ইউ আশিক ভাইয়া, আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসলে তাল মিলিয়ে চলতে হবে। Thank you Farhan bhai. ওকে, ওয়েলকাম। সো আমরা যেটা বুঝতে পারলাম আমাদের বন্ধুরা সহ, সেটা হচ্ছে যে যখন
অডিও ক্লিপটা চলতে থাকবে তখন আমরা কিভাবে পুরো ব্যাপারটাকে ক্যাচ করব আমরা আগে থেকে প্রিপেয়ার থাকবো। এবং আশিক ভাই একটা চমৎকার এক্সাম্পল দিয়েছেন, সেটা হচ্ছে টেনিস খেলার সাথে তুলনা করেছেন, যেখানে আপনাকে সবসময় রেডি থাকতে হবে। অর্থাৎ ওখানে সেট ওভার তখনই হবে যখন হচ্ছে আপনার 40টা কোশ্চেন আপনি পুরোপুরি অ্যান্সার করতে পারবেন। এর আগে কখনো রেস্ট নেওয়া যাবে না। এটা ফুটবল খেলার মতো হাফ টাইম দেওয়া হবে না, কিংবা হচ্ছে আইপিএল এর মতো স্ট্র্যাটেজিক টাইম আউটও দেওয়া হবে না। সো আপনাকে বুঝে শুনে অ্যাটলিস্ট ওই 40 মিনিট কনসেন্ট্রেটেড, ওই 40টা প্রশ্ন পর্যন্ত কনসেন্ট্রেটেড থাকতে হবে। সো আশিক ভাইয়ের কাছ থেকে আমরা এই প্রশ্নটার উত্তরও জেনে নিলাম। পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখি। পরের প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দ্য কোশ্চেনস লাইক ইন দ্য আইএলটিএস লিসেনিং টেস্ট? থ্যাংক ইউ। এটা মোটামুটি সবাই জানে আশা করছি। রিডিং এর সাথে অনেকটাই মিল আছে। আইএলটিএস লিসনিং কোয়েশ্চেনস টাইপ গুলো এমসিকিউ কোয়েশ্চেনস হয় অনেক বেশি। এমসিকিউ কোয়েশ্চেন দেখা যায় 40টার মধ্যে অনেক সময় 15-16টা এমসিকিউ চলে আসে। ম্যাচিং কোয়েশ্চেন হয়। হ্যাঁ, দেন কামস দ্য লেভেলিং। লেভেলিং মানে কি? লেভেলিং মিনস ইউ লেভেলিং এ ম্যাপ অর এ ডায়াগ্রাম অর এ প্ল্যান। হয়তো একটা ম্যাপ দেওয়া হলো, কিছু জিনিস আছে, কিছু জিনিস মিসিং, বাকি জিনিসগুলো আপনাকে বসাতে হচ্ছে। এটা লেভেলিং। এটা হয়তো শুধু ম্যাপে না, একটা ডায়াগ্রামও হতে পারে, প্ল্যান হতে পারে। একটা প্ল্যান দেওয়া আছে যে কখন কি হবে, স্টেপস গুলো, কিছু স্টেপ মিসিং, সেখানে লেভেল করতে হচ্ছে। আরেক জায়গা থেকে ওয়ার্ড গুলো দেওয়া থাকবে, সেখান থেকে এনে। সো দ্যাট ইজ লেভেলিং কোয়েশ্চেনস। কমপ্লেশন, সেন্টেন্স কমপ্লেশন হতে পারে, সামারি কমপ্লেশন হতে পারে, টেবল কমপ্লেশন হতে পারে, ফ্লো চার্ট কমপ্লেশন হতে পারে। সো দিজ আর দ্য কমপ্লেশন, ফিল ইন দ্য গ্যাপস টাইপের। দেন কামস ওপেন এন্ডেড কোয়েশ্চেনস থাকবে, সেটা আপনি নিজেই আনসারটা ফ্রেজ করবেন, যেটা যেখানে ওয়ার্ড লিমিট দেয়া থাকবে, নো মোর দেন 3 ওয়ার্ডস এরকম। দিস আর দ্য কোয়েশ্চেন টাইপস। থ্যাংক ইউ। আশিক ভাইয়া এই প্রশ্নের উত্তর অনেক দ্রুত দিয়ে দিয়েছে। তো আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পেরেছি। আর যদি কারো কোনো প্রশ্ন বা কনফিউশন অথবা কোয়েরি থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারো। আমরা এই লাইভ সেশনটা চলাকালীনই তোমাদের সকল প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। পরের প্রশ্নটা তাহলে আমরা দেখি আশিক ভাইয়া। পরের প্রশ্ন হচ্ছে, হাউ টু হ্যান্ডেল ম্যাপ লেভেলিং কোশ্চেন? এটা অনেকেই প্রবলেম ফেস করে, বাট আই উড সে এটা কিন্তু ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, যদি আপনি জাস্ট টেকনিকটা বুঝেন আর কয়েকটা প্র্যাকটিস করেন। সো ম্যাপ কোয়েশ্চেন সম্পর্কে বলার আগে আমি কিছু ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। আশা করি সবাই জানে যে ডাইরেকশন বা লোকেশন নিয়ে যেসব ল্যাঙ্গুয়েজ থাকে, যেমন টার্ন রাইট, টার্ন লেফট, ওকে, আর নেক্সট টু, বিসাইড বা এট দ্য কর্নার, এই যে কিছু ফ্রেজেস আছে, এগুলো একটু জেনে নেবেন। এগুলো পাওয়া যায় সব জায়গায়, সার্চ করলে পাওয়া যায়। আমাদের ব্রিটিশ কাউন্সিল রিসোর্স, যেটা কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন, becas.org, সেখানেও আছে কিছু রিসোর্স। আপনি ল্যাঙ্গুয়েজ জানা থাকলে ইনস্ট্রাকশনটা বুঝতে পারবেন, সে আপনাকে ডিরেকশনটা দেবে লোকেট করার জন্য। সো ম্যাপ কোশ্চেনটা কি সেটা বলি, এরপর আপনি কিভাবে হ্যান্ডেল করবেন সেটা বলি। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ম্যাপ আছে, আর নিচে কয়েকটা কোয়েশ্চেন আছে। কোয়েশ্চেন মানে হচ্ছে কিছু ম্যাপে কিছু জিনিস নেই যেটা এখানে দেয়া আছে। সাপোজ 5টা জিনিস ম্যাপ থেকে তুলে নেওয়া হয়েছে, সেটা আপনার কোয়েশ্চেন নাম্বার সেই 14 থেকে 20। এখানে এই কোয়েশ্চেন গুলো 14 থেকে 20, সাপোজ এই 8টা কোয়েশ্চেন ইনফরমেশন বা কোনো প্লেসের নাম যেটা ম্যাপে লোকেট করতে হবে, আপনাকে লেভেল করতে হবে। অর্থাৎ এই যে 14 থেকে 20 পর্যন্ত, এগুলাকে আপনি ম্যাপে নিয়ে বসাতে হবে, এটাই কাজ। এগুলো কোন জায়গায়, এখানে হতে পারে একটা লাইব্রেরি আছে, একটা ট্রাফিক লাইট আছে, একটা পার্কিং সাইন আছে, বা কোথাও পার্কিং অ্যালাউড না, বা একটা পেভমেন্ট আছে, পথচারীদের হাঁটার জায়গা আছে, বা অন্য কোনো সাইন দেয়া আছে, রেস্ট্রিকশন দেয়া আছে যেদিকে যাওয়া যাবে না, বা একটা সিনেমা হল আছে, বা একটা ব্যাংক আছে। সেগুলো ম্যাপের কোন জায়গায় কি আছে সেটা বসাতে হবে। এটাই। এখন কিভাবে হ্যান্ডেল করবেন? ফার্স্ট অফ অল, ম্যাপ on the top left corner you can see কিছু ইনফরমেশন আছে ম্যাপে, সেগুলো নেবেন। যেমন ইস্ট, সাউথ, নর্থ সাইন করা আছে, ওখানে মার্ক করা আছে, সেটা আপনাকে হেল্প করবে, কারণ ওটা দেখে নিলে সুবিধা, কারণ স্পিকারটা বলবে আপনাকে টু দ্য ওয়েস্ট, টু দ্য ইস্ট, দে উইল সে দ্যাট। সো দ্যাটস ইম্পর্টেন্ট। আদার মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ রেফারেন্স। আপনি দেখতে পাচ্ছেন ম্যাপে কিছু জিনিস কিন্তু লেভেল করা আছে,
কিছু জিনিস কোয়েশ্চেনে আছে, কিছু জিনিস ম্যাপে আছে। এই ম্যাপটাতে যদি বলি এখানে স্টেশন রোডের নাম আছে, স্ট্রিট রোড আছে, ব্যাংক আছে, লাইব্রেরি আছে, সুপারমার্কেট আছে, সেগুলো এই জিনিসগুলো ম্যাপে অল আছে, তাহলে সেগুলো আমাদের রেফারেন্স। রেফারেন্স মানে কি, আমি কোথাও যাই, যদি আমি হারিয়ে যাই, আমার বন্ধুকে ফোন করি কিভাবে আসবো, তখন আমাকে সে কি করে, আমাকে বলে যে এটার পাশে, ওটার পেছনে, ওটার অপোজিটে, ইজন্ট ইট? তুমি দেখতে পাচ্ছ একটা বিল্ডিং, সেটার অপোজিটে যাও। একটা মার্কেটটার নেক্সট টু দ্য মার্কেট, ইজন্ট ইট, নেক্সট টু দ্য পোস্ট অফিস, ওগুলোকে রেফার করেই সে আমাকে আমার অ্যাড্রেসটা লোকেট করতে হেল্প করে। সুতরাং আপনাকে এই রেফারেন্স গুলো ইউজ করতে হবে, যে কোথায় কোন রোডটার নাম কি, কোথায় ব্যাংকটা আছে, কোথায় লাইব্রেরিটা আসছে, কারণ কনভারসেশনে বলবে ব্যাংকের পাশে অমুক জিনিসটা আছে, সেটা আপনার কোশ্চেন থেকে নিয়ে ওখানে বসাতে হবে। সো এই রেফারেন্স হচ্ছে আপনার মেইন হেল্প, মেইন ইন্ডিকেটর, সেগুলোর হেল্প নেবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি ব্ল্যাঙ্ক স্পেস গুলো মার্ক করে নেবেন কোন জায়গায় আপনাকে বসাতে হবে, যে এ বি সি ডি দেয়া থাকবে, যে জায়গাগুলোতে কিছু না কিছু আছে। যেমন যে লোকেশন এ তে দেখা যাচ্ছে কিছু লেখা নেই, এ লেখা আছে মানে এখানে কিছু আছে, পার্কিং আছে, না হয় একটা ট্রাফিক লাইট আছে, কি হবে এখানে, সেটা আপনি গেস করার চেষ্টা করবেন যে আশেপাশের জিনিসগুলো দেখে। এটা একটা হাই স্ট্রিট, এক পাশে ব্যাংক থাকলে আরেক পাশে কি থাকতে পারে একটু গেস করুন। সুপার মার্কেটের পাশে কি থাকতে পারে, এর পাশে কি থাকতে পারে, বা স্কুল থাকার সম্ভাবনা থাকে যেহেতু লাইব্রেরি আছে, এ ধরনের একটা, এটা আপনার জাস্ট গেস, ইন্টেলিজেন্ট গেস, এটা কনফার্ম করার দরকার নেই, গেস করলে আপনি অনেক হিট থাকবেন। সো আমি একটু সামারাইজ করি, ম্যাপের ইনফরমেশন গুলো নিয়ে নেবেন, ইস্ট ওয়েস্ট কোন দিকে, অনেক সময় আপনি কোথায় আছেন সেটাও দেয়া থাকে, ওয়্যার ইউ আর সেটাও দেয়া থাকে, সেটা লোকেট করে নেবেন। এবং ম্যাপের রেফারেন্স গুলো মার্ক করে নেবেন, যে যে জিনিসগুলো ম্যাপে অলরেডি দেয়া আছে সেগুলো মার্ক করে নেবেন, সেগুলো দিয়ে আপনাকে সেই ডিরেকশনটা দিবে। অ্যাট দ্য সেম টাইম রোড গুলোর নাম, স্ট্রিট গুলোর নাম, সেটা নোটিস করবেন। দেন এবিসিডি যে জায়গাগুলোতে আপনাকে বসাতে হবে, লেভেলটা করতে হবে, সেই জায়গাগুলো একটু মার্ক করে নেবেন। সো দিজ আর দ্য টেকনিক্স, বাকিটা হচ্ছে প্র্যাকটিস, অনেক বেশি প্র্যাকটিস। সো থ্যাংক ইউ। আশিক ভাইকে ধন্যবাদ। আমরা কিন্তু ম্যাপ লেবেলিং এর ব্যাপারটা বুঝে ফেললাম। আর বন্ধুদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই বাকি সকল প্রশ্নগুলোর সাথে এটাও যদি তোমরা আরো ফার্দার জানতে চাও, কোনো কনফিউশন বা কোয়েরি থাকে আমাদেরকে লিখে জানাও। আমরা তাহলে ভাইয়া পরের প্রশ্নটাতে যাই। পরের প্রশ্নটা হচ্ছে, হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে টু ট্যাকল দ্য কমপ্লিশন কোশ্চেন? রাইট, এগুলো অত বেশি চ্যালেঞ্জিং না, ওয়ান অফ দ্য ইজিয়েস্ট, খুব ইজি কোয়েশ্চেন গুলো পড়ে এগুলো। সো আমি বলবো যে মেইন টেকনিকটা এখানে, সেটা হচ্ছে গেস। কমপ্লিশন মানে কি, একটা গ্যাপ থাকবে, গ্যাপের আগে কিছু থাকতে পারে, পরেও কিছু থাকতে পারে। সো আগে পরের পার্টটা দেখে আপনি চিন্তা করে নিবেন এই গ্যাপে কি থাকতে পারে, ইনফরমেশনটা কি হতে পারে। যদি একেবারে ইনফরমেশনটা গেস নাও করতে পারেন, গেস দ্য পার্ট অফ স্পিচ, এখানে কি নাউন হবে না অ্যাডজেক্টিভ হবে নাকি একটা ভার্ব হবে। যেমন ধরেন ফার্স্ট যেটা আছে, মোর দেন ব্লা 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 টাইম, তাহলে আমরা বুঝে নিতে পারি এখানে একটা হাউ মেনি টাইমস, কতবার, এই ধরনের একটা রিকোয়ারমেন্ট আছে। সো এই ধরনের গেস্টটাই আপনাকে কিন্তু হাফ রেডি, ইউর জব উইল বি হাফ ডান যদি আপনি ইন্টেলিজেন্ট গেস্টটা করতে পারেন। বিশেষ করে যেমন যদি একটা আর্টিকেল থাকে দা এ এন, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন যে একটা নাউন থাকবে। সো এই গ্রামাটিক্যাল নলেজটা একটু অনেক বেশি হেল্প করে এখানে। অ্যান্ড that's the main technique. Another thing I would like to include here, আপনার আনসার ওয়ার্ডটা গ্রামাটিক্যালি ম্যাচ করতে হবে যদি এটা সেন্টেন্স কমপ্লিশন হয়। ইন দ্য গিভেন সেন্টেন্স, যে সেন্টেন্সটা এখানে প্যাটার্ন করা আছে সেটার তো একটা গ্রামাটিক্যালিটি আছে, ইউ হ্যাভ টু মেনটেন দেয়ার গ্রামাটিক্যালিটি অফ দ্য গিভেন সেন্টেন্স। সেখানে যদি থাকে যে দেয়ার আর থ্রি ব্লা ব্লা ব্লা, আনসারটা যদি মেম্বার দেন তাহলে রং, ইট হ্যাজ টু বি মেম্বার্স, যেহেতু প্লুরাল আছে। সো কনভারসেশনে সেভাবে আসবে। So that's one thing, but main technique for completion question is guess. Read ahead, underline keyword and guess the possible answer. That's it. Thank you. ওকে, থ্যাংক ইউ আশিক ভাইয়া। আমরা এই অংশের আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই কমপ্লিশন কোশ্চেনের জায়গায় আমাদের আগেকার যে সকল গ্রামাটিক্যাল নলেজ আছে সেগুলো কিন্তু অনেক হেল্প করতে পারে। সো আমরা যদি গ্রামাটিক্যাল নলেজ গুলো আমাদের ভালো হয়ে থাকে, এই ক্ষেত্রে গেস করতে আমরা অনেক বেশি অ্যাডভান্টেজ পাবো, অনেক বেশি সুবিধা পাবো। Exactly. ওকে, সো আমরা তাহলে পরবর্তী প্রশ্নটাতে চলে যাই।
পরবর্তী প্রশ্ন হচ্ছে হাউ টু ডু ওয়েল ইন এমসিকিউ। থ্যাংক ইউ। এটা একটা চ্যালেঞ্জিং পার্ট। এটা রিডিং এ আমি রিডিং এর উপর টক দিয়েছিলাম লাস্ট সেশনে। সেখানে আমি এমসিকিউ নিয়ে অনেক কথা, অনেকটা একই রকম, টেকনিক্স গুলো একই। লিসনিং এ একটু ইজিয়ার ইন ওয়ান সেন্স, যে এখানে অপশনস একটু কম থাকে, 3টা থাকে সাধারণত। রিডিং এ 4টা থাকে, এর বেশিও থাকতে পারে। লিসনিং এ বেশিরভাগ ক্ষেত্রে ABCD 3টা থাকে। সেক্ষেত্রে আপনার লাক ফ্যাক্টর অনেক বেশি কাজ করবে, ভুল হওয়ার সম্ভাবনা একটু কম থাকবে, ডিস্ট্রাক্টর কম। সো একইভাবে আমি বলবো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন মানি একটা স্টেম থাকবে, উপরে একটা কোয়েশ্চেন থাকবে এবং নিচে ABCD বা ABC অপশনস গুলো থাকবে। সো আপনার স্টেমটা আগে পড়তে হবে, অপশনস আগে না। স্টেমটা থেকে কিওয়ার্ডটা দাগ দিতে হবে, স্টেমে কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট ফোকাস করতে হবে। কোনো কোয়েশ্চেন আমি বলেছি দুটো জিনিস থাকে, কিওয়ার্ডস এন্ড কোয়েশ্চেন রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট না বুঝে আপনি তো সারাদিন কোয়েশ্চেনটার দিকে তাকিয়ে থাকিও কোনো লাভ নেই। সো রিকোয়ারমেন্টটা বুঝে নেবেন, দেন লুক এট দ্য অপশনস। when you look at the options, what do? You look for the differences. A এবং B এর পার্থক্য কি, B এবং C এর ডিফারেন্স কি, C এবং D এর ডিফারেন্স কি, D এবং এর ডিফারেন্স কি, C এবং এর ডিফারেন্স কি। লুক ফর দ্য ডিফারেন্সেস। ডিফারেন্স খুঁজে আপনি ক্লাসিফাই করার চেষ্টা করেন, গ্রুপ আপ করার চেষ্টা করেন কোনো একটা বেসিসে, যে এগুলো একরকম, এই দুটো একরকম, বা এই দুটো একরকম, বা এই তিনটা একরকম, এই একটা একরকম, এই দুটো একরকম, এই একটা একরকম, কোনো একটা বেসিসে ফেলে ভাগ করে ফেলেন। দেন ইউ ক্যান, when you listen, you can eliminate quicker. গ্রুপ করে ফেললে একটা গ্রুপ। সো এলিমিনেশন ইজ দ্য মেইন টেকনিক। আপনি যখন শুনছেন, ডিসাইড করছেন এ আনসার কিনা, বি আনসার কিনা, সি আনসার কিনা। সো এ আনসার নয়, যেটা নয় সেটা আপনি এলিমিনেট করেন, একটা এলিমিনেট করেন, দ্যাটস এ গুড টেকনিক। সাম পিপল ডু অ্যানাদার থিং, যে একটা কিছু দিয়ে এটা ঢেকে রাখে হাত দিয়ে, ABCD, বি এবং সি ঢেকে রাখে, সে একটা একটা করে রিভিল করে, ওয়ান বাই ওয়ান দে রিভিল, so that they don't get confused. That's one technique. And that's it mainly. Another thing is, here you have to be very smart, because আপনার অনেক কিছু পড়তে হচ্ছে, স্টেম, অপশনস সব কিছু পড়তে হচ্ছে, সময়টা কিন্তু কম। সো আপনার অনেক বেশি মাল্টিপল চয়েস পরীক্ষায়ও আসে এবং আপনার প্রচুর প্র্যাকটিসও হয়। এই মাল্টিপল চয়েস গুলো বিশেষ করে পার্ট 3 তে বেশি দেখা যায়, যেখানে একটা কনভারসেশন আপনি শুনতে পারবেন। ওয়ান ভেরি ইম্পর্টেন্ট থিং মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ইজ, যেহেতু সেকশন 3 তে বেশি, সেখানে আপনাকে কনফিউজ করার চেষ্টা করে ওরা অনেক বেশি, বিকজ ইন সেকশন 3 or part 3, sorry, now no more section is part 3 তে there will be 3 or 4 স্পিকার্স। সো একজন স্পিকার হয়তো আপনাকে কনফার্ম করছে যে আনসারটা এ, আরেকজন বলছে নো নো ইটস নট, আরেকজন বলছে নো ইয়েস। সাপোজ আপনাকে একজন স্পিকার তার ইন্টারলোকেটরকে কোয়েশ্চেন করলো, when do you usually have your breakfast? সে বলল যে usually I have my breakfast at 7 a.m. আপনি ডিসিশন নিলেন 7 a.m. হবে। কিছুক্ষণ পরে বলল যে but these days I'm being late, for example today also I had my breakfast at 9 a.m. তোকে 8 a.m. বললো, আবার 9 a.m. বললো, আপনি কনফিউজ, একটু ওয়েট করেন। তারপর আর বললো but yeah I would but my regular time is 7 a.m. and I'm trying to maintain it again, I'm trying to go back to that again. So আপনাকে আবারও, সো আপনাকে আনসারটা দেবে, কনফিউজ করবে, আবার রিকনফার্ম করবে। they will give the answer, they will either cancel it, discard it or reconfirm it, or once they discard it again they reconfirm it. সো আনসারটা শুনেই ঝটপট আনসার ডিসিশনটা নিয়ে ফেলবেন না, কিপ হিয়ারিং, ডিসিশনটা নেন, ধরে নিলেন এ বলেছেও, হোল্ড করেন একটু, সেটাকে ক্যান্সেল করে কিনা। যদি আপনি ওদের প্রত্যেকটি কথাই বুঝেন, প্রত্যেকটি বুঝতে পারেন, এটা খুব একটা কনফিউজিং না। ওরা জাস্ট, আমরা যখন ডিসকাশন করি আমরা তো কনফিউশন করি, এটা কি এটা নাকি ওটা, ফাইনালি একটাকে কনফার্ম করি। সেটা আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি গুড লিসনার, শুনে বুঝে নিতে হবে যে কে বলছে, এবং টোনটা খেয়াল করবেন। যা স্পিকার যারা, তাদের টোনটা, তারা কি বুঝাতে চাচ্ছে, তাদের টোনটা নেগেটিভ, অপটিমিস্টিক, পেসিমিস্টিক, এবং সেখান থেকে অনেক কিছু গেস করে ফেলা যায়, টোনটা বুঝতে পারে যা স্পিকারদের, তাদের অ্যাজ আই সেড বিফোর, যে লিসেন অ্যাজ এ স্পিকার, স্পিকারের পয়েন্ট অফ ভিউতে। যেমন আপনি আমাকে এখন শুনছেন, আমার টোনটা বোঝার চেষ্টা করেন, আমি আমার অ্যাঙ্গেল থেকে চিন্তা করেন যে লোকটা কি বোঝাতে চাচ্ছে। Listen from the speaker's position, speaker's perspective. That's very important. So that's it, Farhan bhai, about MCQ. ওকে, সো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন আমাদের যত সকল কনফিউশন আছে এমসিকিউ নিয়ে,
কয়েকটা ভালো ভালো অ্যাপ্রোচ কিন্তু আশিক ভাইয়া বললেন যে কিভাবে আমরা এলিমিনেট করব, কিভাবে আমরা গেজ করব। সো আশা করি এই স্ট্র্যাটেজিগুলো ইমপ্লিমেন্ট করলে সবাই আমরা ভালো স্কোর করতে পারবো। সো আমরা তাহলে নেক্সট কোশ্চেনটা দেখি বন্ধুদের। নেক্সট কোশ্চেন হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করেছে ইভেন এই লাইভ সেশনেও, যে যদি প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট হয় তাহলে হচ্ছে আমরা কিভাবে প্র্যাকটিস করতে পারি, প্র্যাকটিসের অ্যাপ্রোচটা কি হবে? থ্যাংক ইউ। সো এটা খুব ভালো একটা কোয়েশ্চেন যে আমি কিভাবে প্র্যাকটিস করব। সবাই তো বলে প্র্যাকটিস 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 এন্ড প্র্যাকটিস, কিন্তু আমি যদি রং ওয়েতে প্র্যাকটিস করতে থাকি আমি তো ইমপ্রুভ করব না। যেহেতু আমি একটা এক্সাম দিতে যাচ্ছি এবং আমার একটা প্রফেশনাল পারপাস আছে, স্কোরটা আমার লাগবে, সো আমাকে প্রপার ওয়েতে আমার প্র্যাকটিসটা করতে হবে। সো অনেকেই ভুল করে যারা বিশেষ করে বাসায় প্র্যাকটিস করে। লিসনিং এ তো আমি বলেছি 4টা পার্ট আছে, ওরা একটা পার্ট করে, আবার আরেকটা হয়তো সকালে করে, দুপুরটা করে, পরের দিন 8টা পার্ট করে, তো 10 মিনিট 10 মিনিট করে। এতে করে আপনি স্ট্রেস নেয়ার স্কিলটা আপনার কিন্তু গ্রো করছে না। এক্সামে আপনাকে 4টা পার্ট একসাথে, 4টা পার্ট একসাথে শুনতে হবে, 30 মিনিটস আপনাকে এক পয়েন্টে কনসেন্ট্রেশন রাখতে হচ্ছে, হুইচ ইজ হিউজ। মানুষকে, পিপল হ্যাভ ওয়ান্ডারিং মাইন্ডস, মানুষের মন এখান থেকে ওখান থেকে ছুটে বেড়ায়, দ্যাট ইজ ভেরি নর্মাল। কিন্তু লিসনিং এ কিন্তু ইউ নিড টু হ্যাভ কনসেন্ট্রেশন, ওয়ান্ডারিং মাইন্ড নিয়ে পারবেন না। সেক্ষেত্রে আপনার প্র্যাকটিসটা লাগবে যে আমি 40 মিনিট আর কোনো কিছু ভাববো না, শুধু শুনবো আর কোশ্চেন আনসার করবো, এটাই একমাত্র থিঙ্কিং, এটা একটা মেডিটেশন। সো সেই যে মেডিটেশনের যে প্র্যাকটিসটা 40 মিনিটস, সেটা কিন্তু হচ্ছে না যদি আপনি শুধু একটা পার্ট প্র্যাকটিস করেন। আই উড সাজেস্ট যারা একটু বেশি প্রেশার নিতে পারেন, দুটা টেস্ট একসাথে দিয়ে ফেলবেন, আনসার দেখবেন না, টেস্ট 1 শেষ করেন, টেস্ট 2 শেষ করেন, অর্থাৎ 80টা কোশ্চেন একসাথে আনসার করেন, তারপর আনসার গুলো দেখেন। এটা আপনার প্রেশার নেওয়ার ক্ষমতা আরো অনেক বাড়িয়ে দিবে। তাহলে কনসেন্ট্রেশনটা আপনি লং টাইম রাখতে পারেন। এখন মানুষ তো সাধারণত 10 মিনিট পরে কনসেন্ট্রেশনটা ব্রেক হয়ে যায়, সেই প্র্যাকটিসটা দরকার। কনসেন্ট্রেশনই হচ্ছে এখানে মেইন। যদি আপনি শোনার সময় অন্য একটা কথা মনে পড়ে, যে আপনার বাসায় কি হয়েছে বা পরীক্ষার পরে কি হবে, কখন যাবেন, কিভাবে যাবেন, অন্য চিন্তা আসার সাথে সাথে কিন্তু আপনার ট্র্যাকটা হারিয়ে ফেলবেন, লিডটা হারিয়ে ফেলবেন, আপনার রিদমটা চলে যাবে। সো দ্যাটস ওয়াই টেক অল দ্য টাইম হোল টেস্ট, পারলে দুটা টেস্ট একসাথে দেবেন। দ্যাটস মাই প্রসেস, আমি সবসময় দুটা দিই। অ্যান্ড দেন দি আদার ওয়ান ইজ, যে টেস্টটা আপনি দিয়েছেন সেই টেস্টটাতে কিন্তু কাজ শেষ হয়ে যায়নি। কেমব্রিজ এক্সাম পেপার গুলো দেখে আপনি সাপোজ কেমব্রিজ 6 এর টেস্ট নাম্বার 1 দিলেন, সেটার কাজ শেষ হয়নি। সাপোজ সেই টেস্টে 40-এর মধ্যে আপনি 20 পেলেন বা 25 পেলেন, সেটা ফেলে দিবেন না, সেটা আবার শুনবেন। ওই টেস্টটা আপনি তো কেমব্রিজ 6 ধরলেন, তো টেস্ট 1 দেন, 2 দেন, 3 দেন, 4 দেন, আবার 1 এ চলে যান, আবার 1 দেন, আবার 2 দেন, আবার 3 দেন, আবার 4 দেন। তাহলে একই টেস্ট আপনি ইরেজ পেন্সিল দিয়ে করবেন, তো ইরেজ করে আবার শুনবেন, হয়তো অনেকগুলোই পারবেন, তারপরেও দেখবেন 40টা হচ্ছে না। 40টা কারেক্ট না হওয়া পর্যন্ত বারবার দেন, অ্যাটলিস্ট 3বার আপনি সেম অডিও গুলো শুনবেন। ফার্স্ট টাইম পরীক্ষাটা দিলেন, তারপর আবার পরীক্ষাটা দিলেন, তারপর আনসারটা দেখলেন, আনসার দেখে থার্ড টাইমে আপনি কেমব্রিজ এক্সাম পেপার গুলোর পেছনে একদম শেষে দেখবেন যে স্ক্রিপ্ট আছে, রেকর্ডিং আছে, দ্যাট ইজ কল্ড বা টেপ স্ক্রিপ্ট। টেপ স্ক্রিপ্ট গুলো আপনি শুনবেন, দেখে দেখে দেখবেন এবং শুনবেন। ইউ লিসেন অ্যান্ড সি দ্য লাইনস, রিড দ্য লাইনস, দেন ইউ উইল বি হ্যাবিচুয়েটেড টু দ্য ইংলিশ ইন্টোনেশন, ইংলিশ প্রনাউন্সিয়েশন সিস্টেম, ইংলিশ রিদম যেটা, ইংলিশ স্ট্রেসিং সিস্টেম যেটা, সেটার সাথে আপনি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন। কিভাবে ইংলিশ সাউন্ড গুলো উঠানামা করে, কোন ওয়ার্ড গুলো কিভাবে প্রনাউন্স হয়, তাদের টোনটা কিভাবে চেঞ্জ হয়, সেগুলোর সাথে হ্যাবিচুয়েটেড হতে হলে আপনাকে একই টেস্ট বারবার দিতে হবে এবং আপনাকে অবশ্যই স্ক্রিপ্ট দেখে একবার শুনতে হবে রিল্যাক্স মোড। যখন টেস্ট দিবেন না, আপনি দেখছেন ও শুনছেন, অর্থাৎ সাবটাইটেল দেখে মুভি দেখার মতো, ওটা করবেন লাস্টে। এট দ্য সেম টাইম ডিফারেন্ট কিছু লিসনিং করার অভ্যাস থাকা উচিত, শুধু টেস্ট না। নর্মালি আপনি বিবিসি শুনতে পারেন, আপনি সাপোজ গাড়ি চালাচ্ছেন, রেডিওতে বিবিসি দিয়ে দিলেন, হ্যাবিটটা গ্রো করবে। সাপোজ আপনি গান শুনবেন, গান না শুনে আপনি একটা অডিও ট্র্যাক প্লে করে দিলেন, সেটা একটা। টিভি দেখতে পারেন, টিভিতে বিবিসি দেখতে পারেন। বিবিসি বারবার বলছি কারণ যেহেতু ব্রিটিশ সাউন্ডটা বেশি, কিছু অস্ট্রেলিয়ান সাউন্ডও থাকে, কিছু কানাডিয়ান সাউন্ডও থাকে, বাট ব্রিটিশ সাউন্ডটাই বেশি। অ্যাকসেন্ট নিয়ে কোনো ভয় পাওয়ার কিছু নেই, আনসার ওয়ার্ড গুলো তারা অ্যাকসেন্ট বায়াস করে না। পুরো কনভারসেশনে অ্যাকসেন্ট থাকতে পারে, বাট যে ওয়ার্ড গুলো আনসার্স, যেগুলোর জন্য আপনি শুনছেন, সেগুলোতে কিন্তু ওরা
অ্যাকসেন্ট অ্যাভয়েড করে যায় এবং সেই ওয়ার্ডগুলো তারা স্ট্রেস দেয় অথবা দুইবার বলে। সো এটাও একটা লিসনিং এর অ্যাডভান্টেজ। সো দিজ আর দ্য থিংস টু ডু when you practice, all right, which is the key. Thank you very much for ওকে আশিক ভাইয়া, অনেক ধন্যবাদ। একটা প্রশ্ন আছে একটু সাজ্জাদ হোসেনের, অর্থাৎ একটা দর্শকদের প্রশ্ন আমরা একটু নিয়ে নেই। ডু ইউ হ্যাভ এনি স্কোপ টু ইউজ হেডফোন ডিউরিং অডিও প্লে? definitely you will be given headphones in the exam. আপনাকে হেডফোন দেওয়া হবে, টেস্ট সেন্টার হেডফোন প্রোভাইড করবে, সো আপনি হেডফোনে প্র্যাকটিস করেন, দ্যাট ইজ বেটার। ওকে, থ্যাংক ইউ আশিক ভাইকে। আমরা একটু একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই সবার জন্য, সব বন্ধুদের জন্য। সেটা হচ্ছে আমরা আন্ডারস্ট্যান্ডিং আইএলটিএস এর আজকে নিয়ে 10টা লাইভ সেশন উপস্থাপন করলাম, এবং 10টা লাইভ সেশনে আমরা বিভিন্ন সেগমেন্ট নিয়ে কথা বলেছি, হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। আমরা এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে কথা বলেছি, কিভাবে মার্কিং করা হয়, আপনার এক্সটেন্টকে কতটুকু প্রায়োরিটি দেওয়া হয়, পেন্সিল ইউজ করব নাকি পেন ইউজ করব, অনেক অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্র আমরা জানতে পেরেছি। সো এই যে ওভারঅল আমাদের এতগুলো এপিসোড হলো, তার পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের এই সেশনগুলো থেকে কতটুকু উপকৃত হয়েছেন সেগুলো কিন্তু আমাদেরকে ফিডব্যাক হিসেবে জানাতে পারেন, যেটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পক্ষ থেকে একটা ফিডব্যাক ফর্মের লিংক দেওয়া হয়েছে, এটা আপনারা একটু কমেন্ট সেকশন থেকে ফিল আপ করে ফেলবেন। তাতে করে আমরা যেটা বুঝতে পারবো পরবর্তীতে আপনারা আমাদের কাছ থেকে কোন কোন জিনিস এক্সপেক্ট করেন, তাহলে আমরাও নিজেদেরকে আরো বেটার করতে পারবো, তার সাথে সাথে আপনাদের এক্সপেকটেশন গুলো হয়তো বা ফুলফিল করতে পারবো। সো সবাই এই জিনিসটা একটু কষ্ট করে করে ফেলবেন। আচ্ছা, সো আশিক ভাইয়া, আমরা মোটামুটি বড়সড় প্রশ্নগুলোর উত্তর পেয়ে গেছি। এইবার আমরা কিছু ছোট প্রশ্নের উত্তরের দিকে যাই। সো আমাদের যদি পরবর্তী প্রশ্নটা আমি একটু দেখি, সেটা হচ্ছে ক্যাপিটাল অর স্মল লেটার এটা কি ম্যাটার করে? গুড নিউজ, ম্যাটার করে না। এটা আচ্ছা। রাইটিং এ ম্যাটার করে, লিসনিং এ ম্যাটার করে না। আপনি যদি প্রপার নাউন ও স্মল লেটার দিয়ে লিখেন, এর জন্য আপনি মার্কস হারাবেন না, আনসারটা কারেক্ট হবে। সো এটা নিয়ে কোনো টেনশন নেই। বাট রাইটিং এর ক্ষেত্রে এটা পাংচুয়েশনে মার্ক হারাবে, লিসনিং এ নো ওয়ারিস। আচ্ছা, সো পরের প্রশ্নটাও এটার সাথে রিলেভেন্ট। সেটা হচ্ছে যে যদি ছোট হাতের লেখা কিংবা বড় হাতের লেখা ম্যাটার না করে, বানান কি ম্যাটার করে? স্পেলিং ম্যাটারস অর নট? ইয়েস, স্পেলিং ম্যাটার্স। আপনি যে আনসারটা করেছেন, যে ওয়ার্ডটা আপনার আনসার, সেটা যদি স্পেলিং রং হয়, আনসারটা নেবে না। আপনি শুনেছেন ঠিকই, লিখেছেনও ঠিকই, কিন্তু স্পেলিং এর কারণে আনফরচুনেটলি আনসারটা রিজেক্টেড, ফুল মার্কসটাই হারাবেন। দ্যাটস ইট। ওকে, সো আমরা আশিক ভাইয়ের কাছ থেকে একটা গুড So, এটা নিউজ জন্য আমি একটা টিপস দিতে পারি। হ্যাঁ, শিওর। একটা গুড নিউজ, একটা ব্যাড নিউজ নিয়ে আমি একটু বলতে চাই। হ্যাঁ, প্যানিক না হওয়ার, ব্যাড নিউজের একটু গুড এক্সপ্লেনেশনও দিই। খুব প্যানিক হওয়ার কিছু নেই, এমন কোনো ডিফিকাল্ট ওয়ার্ড আপনাকে এখানে লিখতে হয় না, খুবই কমন ওয়ার্ড গুলোই লিখতে হয়, স্পেলিং ভুল হওয়ার কোনোই কারণ নেই। তারপরে আপনি যখন ক্যামব্রিজ এক্সাম পেপার গুলো করবেন, ওখানে কিছু সিটির নাম, টাউনের নাম বা কমন কিছু ওয়ার্ড ওখানে পেয়ে যাবেন। ওই ওয়ার্ড গুলোর স্পেলিংটা একটু প্র্যাকটিস করে নেবেন, যে আপনি জানা আছে কিনা, তাহলেই হয়ে যাবে। ঘুরে ফিরে ওই ধরনের স্পেলিং এ আসে, কোনো ধরনের বোম্বাস্টিক ওয়ার্ডস এখানে আসবে না, শুনবেনও না, লিখতে হবে না। ওকে, সো আমরা আশিক ভাইয়ের কাছ থেকে একটা গুড নিউজ পেলাম, একটা ব্যাড নিউজ পেলাম। গুড নিউজটা হচ্ছে ক্যাপিটাল অর স্মল লেটার ম্যাটার করে না, এটার কারণে আপনার নাম্বার কাটা হয় না। আর ব্যাড নিউজটা হচ্ছে যে স্পেলিং ম্যাটার করে, অর্থাৎ ভুল বানানে লিখলে, অর্থাৎ ভুল বানানে আপনি সঠিক উত্তরটা লিখলেও সেটাকে সঠিক হিসেবে কাউন্ট করা হয় না, কনসিডার করা হয় না। কিন্তু আশার ব্যাপার যেটা আশিক ভাই আমাদেরকে বললেন, সেটা হচ্ছে যে বানান নিয়ে এত খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ বানানগুলো আমাদের পরিচিত বানান থেকেই মূলত দেওয়া হয়, খুব কঠিন তেমন কোন একটা বানান দেওয়া হয় না। সো আমরা তাহলে পরবর্তী প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে অনেক বন্ধুরা জিজ্ঞেস করে যে নেগেটিভ মার্কিং এটা কি থাকে কিনা উত্তর যদি ভুল দেওয়া হয়। নো নেগেটিভ মার্কিং, নো নেগেটিভ মার্কিং। কেন নেগেটিভ মার্কিং থাকবে? নেগেটিভ মার্কিং ইটসেলফ ইজ দ্য নেগেটিভ থিং। আপনি 40টা কোশ্চেন অ্যাটেম্প্ট করবেন, ব্ল্যাঙ্ক রেখে আসবেন না, কিছুই ব্ল্যাঙ্ক রেখে আসবেন না, যেটা শুনেননি গেস করে দিয়ে দেন, হয়তো হয়ে যেতে পারে। লাক ফ্যাক্টর তো আছেই, যদি 4টা অপশন থাকে 25% লাক ফ্যাক্টর কাজ করতে পারে। নেগেটিভ মার্কিং থাকলে কি হয়, আপনি সাপোজ একটা আমি নেগেটিভ মার্কিং যদি ইন্ট্রোডিউস করা হয় আছে, সেক্ষেত্রে কি হবে, আপনি 12 নাম্বার কোশ্চেনটা পেরেছেন, সেজন্য আপনি 1 পেয়েছেন। 13 নাম্বার কোশ্চেনটা পারেননি, সেই জন্য 13 নাম্বারের শূন্য তো পেয়েছেনই,
সেটা শাস্তি হয়েছেই, আবার 12 নাম্বারের একও নিয়ে গেল, সেটা কিভাবে জাস্টিফাই করা যাবে? 12 নাম্বার তো আপনি ডিজার্ভ করেন, সেটা আপনি আনসার করেছেন, 13 কারণে 12 কেন হারাবেন? So negative marking is a negative approach, I would say. I never support it from the linguistic point of view, but I'll say এটা নেই, that's a very good thing, কোনো নেগেটিভ মার্কিং নেই। আশিক ভাইকে একটা মজার ঘটনা বলি, আমাদের বন্ধুরাও খুব ইন্টারেস্টেড হবে এই ঘটনাটা শুনে। সেটা হচ্ছে নেগেটিভ মার্কিং এ আমরা স্কুলে থাকতে একবার এক বন্ধুকে অঙ্কে -3 পেতে দেখেছি। সো -3 পাওয়ার পর ক্লাস টিচার যিনি হচ্ছে অঙ্কের পরীক্ষক ছিলেন তাকে জিজ্ঞেস করেছেন -3 কিভাবে দিব। তখন স্যার বলেছে অন্য সাবজেক্ট থেকে 3 নম্বর কেটে তারপর দেওয়া হোক টোটাল নাম্বারে। তো আসার কথা হচ্ছে ওই রকম কোনো সিচুয়েশন আমাদেরকে ট্যাকেল করতে হবে না, অ্যাটলিস্ট আইএলস তো অবশ্যই না, কারণ আপনি যতটুকু পারছেন সেটা বেসিসে আপনাকে নাম্বার দেওয়া হবে, আপনাকে কোনো নেগেটিভ নাম্বারিং এর দিকে যেতে হবে না। সো এর মাধ্যমে আমরা আমাদের 10টা লাইভ সেশন কমপ্লিট করলাম। বেশ এনথুজিয়াজম ছিল আমাদের মাঝে, বন্ধুদের মাঝে অনেক ইন্টারেক্টিভ সেশন আমরা দেখেছি, অনেকগুলো প্রশ্ন আমরা আগে থেকে সিলেক্ট করে উত্তর দিয়েছি, তার পাশাপাশি অনেকগুলো নতুন নতুন কোশ্চেনেরও আমরা একেবারে লাইভ চলাকালীন সময় অ্যান্সার দিয়েছি। সো আশিক ভাইয়ের কাছে এই জার্নিটা কেমন লেগেছে, এই 10টা এপিসোডের জার্নি? Thank you, I thoroughly enjoyed. It is a new experience for me যে এত মানুষের সামনে, লাস্ট এপিসোডটা মনে হয় 60,000 above people ভিউ করেছে, which is very good. সো এই যে আমরা মেসেজটা এক জায়গায় বসে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারলাম, অনেক মানুষের যদি সবার যদি কারো না কারো তো কাজে লাগবে, যদি কাজে লেগে থাকে সেটাই আমাদের আসলে তৃপ্তির জায়গাটা, সেটাই আমাদের সাকসেস। I would like to thank Robi 10 Minute School. I would like to thank British Council for arranging such a good thing. I think they will keep arranging it for people. Thank you very much. আশিক ভাইকে অনেক ধন্যবাদ, এবং ব্রিটিশ কাউন্সিল এবং রবি 10 মিনিট স্কুল সবাইকে ধন্যবাদ, পাশাপাশি বন্ধুদেরকে ধন্যবাদ অনেক বেশি আমাদের সাথে এঙ্গেজ থাকার জন্য। শেষ একটা ছোট্ট কষ্ট করতে বলবো, সেটা হচ্ছে একটা ফিডব্যাক ফর্মের লিংক ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের পেজের পক্ষ থেকে আমাদের এই লাইভ ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া হয়েছে, এটা একটু ফিল আপ করতে হবে। এটা ফিল আপ করলে আপনারা মূলত আমাদেরকে ফিডব্যাকটা দিতে পারবেন এই 10টা এপিসোড থেকে আপনারা কি শিখলেন, যতটুকু শিখতে চেয়েছেন, যা শিখতে চেয়েছেন তা কতটুকু আমরা প্রোভাইড করতে পেরেছি, এবং ভবিষ্যতে আরেকটা ফেজে যখন আমরা আবারও ব্যাক করব নতুন নতুন সেশন নিয়ে, তখন আপনারা আমাদের কাছ থেকে কি এক্সপেক্ট করেন। সো সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও দেখা হবে। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Goodbye.